নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জেলা শাসক শামা পারভিনের উপস্থিতিতে জেলার গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন কাজকর্মের সার্বিক পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। বিভিন্ন প্রকল্পের কাজে পিছিয়ে থাকা জিপিগুলিকে ঠিকমতো কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করলেন জেলা শাসক। ক্রিসমাস উপলক্ষে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার চার্চগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সমস্ত গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন এদিন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের কুমলাই ব্রিজ সংলগ্ন এলাকায় গভীর রাতে খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা ধূপগুড়ি থানায় ফোন করলে দমকল কর্মীরা সেই জায়গায় পৌঁছয় এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি দোকানঘর সহ পোয়ালের আটি পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আগুন লাগার ঘটনা দেখতে পুলিশ আসে ঘটনাস্থলে। কি হয়েছিল এখানে? আজ রাত 2:30 নাগাদ আমাদের যে হচ্ছে 6 বিঘা মাটির ধান ডাঙানো ছিল এবং একটা পুঞ্জি ছিল, এটা কে বা কারা রাত্রে আগুন দিয়েছে। কিভাবে লাগলো এটা আগুন? এখন রাত্রেবেলা কারা যে হচ্ছে এটা লাগিয়ে দিয়েছে সেটা তো বলা যাচ্ছে না। দমকল আসছিল কি? হ্যাঁ, অনেক 101 বা 100 অনেক চেষ্টা করে পরে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড নিয়ে আসে এবং ফায়ার ব্রিগেড দীর্ঘক্ষণ চেষ্টা করে মোটামুটি ঘন্টা 3 চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে প্রতিবেশী এলাকাবাসী তারা হচ্ছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুনকে নিয়ন্ত্রণে আনে। এটা কোন জায়গা? এটা পূর্ব আলতা গ্রাম, মাগুরমারির 2 নং মাগুরমারির পূর্ব আলতা গ্রাম, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত কুমলাই ব্রিজ সংলগ্ন। না, পিতা নীরেন রায়, আমার নাম ধীরাঞ্জন রায়। এমনি কি খালি ক্ষয় পড়ছে না অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? সঙ্গে পাশে একটা হচ্ছে দোকান ছিল ভাইয়ের, সেটা পুড়ে গেছে এবং শাটারিং ছিল, অনেক শাটারিং পুড়ে গেছে। কিছু লাকড়ি ছিল, লাকড়িগুলোও পুড়ে গেছে। চুরির সামগ্রী সহ ধৃত 2 কুখ্যাত দুষ্কৃতী। সঞ্জয় রায় ওরফে লাদেন। অসামাজিক কাজে বারবার উঠে আসে ওই যুবকের নাম। বিগত সময়ে একাধিকবার অপরাধমূলক কাজের অপরাধে হাজত বাস হলেও আজও তার কর্মকাণ্ড থেমে থাকেনি। আবারও সেই চুরির অভিযোগে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশের হাতে পাকড়াও হলো সঞ্জয় রায় ওরফে লাদেন। সাথে গ্রেপ্তার তার আরেক সঙ্গী রিজু বিশ্বাস, দুজনই শান্তিপাড়ার বাসিন্দা। গত অক্টোবর মাসের 5 তারিখ ভবেশ মোড় সংলগ্ন একটি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে পুলিশ। দীর্ঘ প্রায় 2.5 মাস পর অবশেষে মেলে সাফল্য। বুধবার রাত্রে সেই দোকানের চুরির সামগ্রী সহ শান্তিপাড়া থেকে গ্রেফতার করা হলো লাদেন ও তার সঙ্গীকে। বৃহস্পতিবার ধৃত এই 2 কুখ্যাত দুষ্কৃতীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জেলার গ্রাম পঞ্চায়েতগুলির কাজকর্মের সার্বিক পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদ হলঘরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের প্রতিনিধি, আধিকারিকদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসক শামা পারভিনের উপস্থিতিতে। উল্লেখ্য, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের কাজ অনেকটা পিছিয়ে রয়েছে বলে অভিযোগ। সেই সব গ্রাম পঞ্চায়েতগুলির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নিয়ে সতর্ক করা হয়েছে। ঠিকঠাক কাজ না হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলা শাসক শামা পারভিন। এই বিষয়ে তিনি বলেন, জেলার 80টি জিপির মধ্যে 27টি জিপির কাজের মান ততটা ভালো নয়। তাদেরকে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে। আগামী মাসের মধ্যে সমস্ত কাজের অগ্রগতি হবে বলে জিপিগুলির তরফে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তৈরি করা একটি টিম দ্রুতই পিছিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতগুলিতে ভিজিট করবে বলে তিনি জানান। আমাদের ডিস্ট্রিক্ট রিভিউ মিটিং আছে। আমাদের যতগুলো পঞ্চায়েত আছে, খানকার প্রধান, উপপ্রধান, ওদের এনএস, ইএ সবাইকে নিয়ে, হোল টিম নিয়ে, পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের বিডিও, আমাদের জেলা পরিষদের সবাই, যত কর্মোদ্যোগ আছেন, সভাধিপতি আছেন, সবাইকে নিয়ে আমাদের রিভিউ ছিল। পিআরডি আমাদের পঞ্চায়েতে যতগুলো কার্যক্রম হচ্ছে, 15FC থেকে স্টার্ট করে, আমাদের রুরাল হাউসিং থেকে স্টার্ট করে, আমাদের এসবিএম, আমাদের আনন্দধারা, সবগুলোই আমরা ডিটেল আজকে আলোচনা করলাম, রিভিউ করলাম। যার মধ্যে যারা খারাপ একটু প্রদর্শন করছে যে জিপি গুলোকে, ওদেরকে আমরা একটু ফাইনাল আলটিমেটাম দিলাম
কি যদি ওরা ঠিকঠাক কাজ না করে আমরা কিন্তু আইনগত অ্যাকশন নেব, যদি ঠিকঠাক কাজ না করে, যদি কোনো ফল্ট থাকে তো ওদেরকে একটু সময়বদ্ধ সীমার মধ্যে কাজ করতে বলা হলো। আমাদের আউট অফ 80 জিপি মধ্যে 27 জিপি আছে যারা একটু অ্যাভারেজ থেকে কম আছে, তো ওদেরকে আজকে আমরা সিক করেছি কেন কম আছে, ওদেরকে সময় দেওয়া হয়েছে কি ওরা আমাদেরকে কথা দিয়েছে কি আগামী মাসের মধ্যে ওরা সবগুলো ইমপ্রুভমেন্ট করে আমাদের যেটা অ্যাভারেজ আছে ওর থেকে করে উপরে চলে যাবে। এছাড়া অনেক জায়গায় টেন্ডারও করতে এখনো বাকি আছে, ওদেরকে আমরা বলেছি কি আগামী এক সপ্তাহের মধ্যে টেন্ডার সবগুলো কমপ্লিট করে যখনই টাকা ঢুকবে আমরা ইমিডিয়েটলি কাজ করতে স্টার্ট করতে চাই। খামতি মানে এরকম প্রত্যেক স্কিমে ভালোই করছে, কিছু কিছু জিপি হতে পারে কি একটু খারাপ আছে মানে কম্পেয়ার টু কোন কোন বিভাগগুলো হচ্ছে? যেমন আমাদের 15 এফসি মধ্যে আমাদের 15 এফসি যেটা ছিল ওর মধ্যে গাদং 2 জিপি ছিল, আমাদের ছিল নগর বেরুবাড়ি জিপি, আমাদের ছিল একটা কি না হ্যাঁ বোলপুর নন্দনপুর, এইসব জিপি গুলোকে আমরা এখানে দেখলাম কি এটা খুব খারাপ প্রদর্শন ছিল, এদেরকে আমরা একটু ভালো করে বললাম। প্লাস এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে আমরা একটু টিম করে ওখানে আমরা ইন্সপেকশনে পাঠাবো কি কেন কাজগুলো আমাদের 205-এর একটা রুল হয় ওর মধ্যে একটা ইন্সপেকশন করতে হয়, আমরা একটু স্পেশাল টিম বানিয়ে এইসব খারাপ জিপি যারা আছে গাজং টু নগর বেরুবাড়ি ওখানে আমরা স্পেশাল টিম পাঠিয়ে একটা ইন্সপেকশন করে দেবো কোথায় কি খামতি আছে। এটা কোন কোন প্রকল্পের খামতি গুলো দেখছি? আপাতত আমাদের 15 এফসি ঘোষণা হলো, পরে বাকি সেকেন্ড হাফে হবে আমাদের। আচ্ছা, আনন্দধারা প্রকল্পের এটা রিভিউ হবে। জলপাইগুড়ি পৌরসভা পরিচালিত সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে মেশিনের উদ্বোধন। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন এক্স-রে পরিষেবার যাত্রা শুরু হয়। এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আজকে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা চালু করা হলো, আগামীতে আরো 10টি কেন্দ্র চালু করা হবে বিভিন্ন ওয়ার্ডে। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মনীন্দ্র বর্মন সহ পুরসভার আধিকারিক বৃন্দের সঙ্গে স্থানীয় পৌরবাসী। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে একটি শুভ দিন আমাদের জলপাইগুড়িবাসীর জন্য। আমাদের ইউপিসি 2 যেটা পান্ডাপাড়ায় অবস্থিত সেখানে আজকে একটি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। আজকে উদ্বোধন হলো আমাদের এক্স-রে মেশিন পরিষেবা, অর্থাৎ এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে এক্স-রে সুবিধে পাবেন। অনেক সময় সদর হাসপাতাল বা মাল্টি সুপারে আমাদের একটা চাপ থাকে, মানুষের দীর্ঘদিন পড়ে থাকে অনেক মানুষের ওখানে চাপ বলে আজকে থেকে কিন্তু আমাদের এই সেন্টারে হেলথ সেন্টারে কিন্তু এক্স-রে পরিষেবা শুরু হলো। এটা অত্যন্ত সাধুবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি উদ্যোগী হয়ে এই যে স্বাস্থ্য পরিষেবা যেটা আমাদের পৌরসভার আন্ডারে 6টি হেলথ ওয়েলনেস সেন্টার চলছে এবং 2টি ইউপিএসসি 1-2 চলছে, এই 6টি পরিষেবা কেন্দ্র আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং আগামীতে কিছুদিনের মধ্যে আরও 2টো আমরা পাবো এবং অর্থাৎ দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার আগ্রহী এবং মানুষ যাতে ঘরের কাছেই তার ঘরের দুয়ারেই যাতে স্বাস্থ্য পরিষেবাটা পায় সেদিকে লক্ষ্য রেখে আমাদের কিন্তু পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ আজকে জলপাইগুড়ি পৌরসভা এগিয়ে গেল এবং এই সেন্টার থেকে কিন্তু মানুষ পরিষেবা পাবে আমাদের এক্স-রে মেশিন। এবং একদিনের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামিক সভা অনুষ্ঠিত হলো। 14তম সুন্নি কনফারেন্স 2024 দরগাবাড়ি একরামিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে হলদিবাড়ি জলপাইগুড়ি ব্লক কর্তৃক আয়োজিত সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হলো। বিভিন্ন দূর থেকে আগত আলেম ওলেমাগণ সুন্নিয়াত সম্পর্কে বিভিন্ন বক্তব্য রাখেন এবং ইসলামিক ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। প্রধান বক্তা এবং প্রধান অতিথি হযরত আল্লামা মাওলানা জালালউদ্দিন আশরাফি আল জিলানীকে ছৌচার শরীফ উত্তরপ্রদেশ বেরুবাড়ি মোড় এলাকায় এই ধরনের বিরাট ধর্মীয় সভা অনুষ্ঠিত হওয়ায় ইসলামিক মানুষদের অনেক কিছু জানার সুবিধা হয়েছে। আমার নাম হচ্ছে জাহিরুল সরকার আলম, আমি এই মাদ্রাসার সভাপতি। আজকে যে অনুষ্ঠানটা এটা হচ্ছে 14তম জাসনে ঈদে মিলাদুন্নবী জলসা তথা সুন্নি কনফারেন্স। মূলত সুন্নি আলেম ওলামাদের নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। আমাদের এই জলসার মূল লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই দরগাবাড়ি একরামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের 50 থেকে 60 জন বাচ্চা লজিং থাকে। তাদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের অগ্রগতির জন্য মাদ্রাসার পরিকাঠামো উন্নয়নের জন্য এই অনুষ্ঠান। এটা হচ্ছে শ্রীরামপাড়া পোস্ট অফিস বেরুবাড়ি মোড়। প্রতি বছরই হতো? হ্যাঁ, আমরা 14 বছর ধরে এই প্রোগ্রাম করে আসছি। দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বালাপাড়া এলাকায়।
বুধবার বিকেলের এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে ওই এলাকার বাসিন্দা সৈফুল মোহাম্মদ বলেন, এলাকার জাহাঙ্গীর আলম নেশাগ্রস্ত থাকে, জুয়ার আসর বসায়, মস্তানি করে। এদিন প্রতিবাদ করাতে আমার 2 ছেলেকে মারধর করেছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মোট 6 জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এদিকে তার দিকে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমি জানতাম না, ভিন্ন একটি সমস্যা এখানে জুড়ে দিয়ে থানায় অভিযোগ করা হয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে তারাই নেশাগ্রস্ত থাকে, আমার মাকে তারা মারধর করেছে। বিষয়টির মধ্যে রাজনীতি রয়েছে, আমিও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাবো বলে তিনি জানান। এদিকে সমস্ত ঘটনা খতিয়ে দেখছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আমার নাম হচ্ছে সৈফুল মোহাম্মদ, পিতা মসরুদ্দিন মোহাম্মদ, বালাপাড়া আমার বাড়ি, পোস্ট অফিস হচ্ছে পাহাড়পুর। আমার এখানে আমার সৎমার ভাই জাহাঙ্গীর আলম বহুত দিন ধরে সে জুয়ার আসর, মদের আসর, মস্তানি, গুন্ডামি। উনি আগে এই কোতোয়ালি থানার ড্রাইভার ছিলেন, যখন বিশ্বেশ্বর সাহেব ছিলেন তখন উনি ড্রাইভার ছিলেন। তখনও উনি অনেক লোককে বিনা কারণে থানায় নিয়ে এসে পয়সা নেওয়া, অনেক দোকানদারকে পয়সা নেওয়া, আর ওর হচ্ছে এটা ব্যবসায় পরিণতি হয়েছে। উনি তারপরে সাহেব চলে যখন যান তখন রায়গঞ্জে ওনাকে নিয়ে যায়, ওখানে কি করছে জানি না। উনি রায়গঞ্জ থেকে চলে এসে আবার সেই একই ঘটনা, জুয়ার আসর, মদের আসর, তারপরে মস্তানি, গুন্ডামি কিছু। হ্যাঁ, আজকে ও এইসব করে জন্য আমার ছোট ছেলে ওকে বাধা দেয় যে কাকু তুমি এই কাজটা করো না। তখন আমার ছোট ছেলেকে চড় থাপ্পড় মারার পরে আমার বড় ছেলে এসে প্রতিবাদ যখন করে, প্রতিবাদ করলে পরে ও কি করে, পকেট থেকে চাকু বের করে আমার ছেলের পুরো হাতগুলো কেটে দেয়, মাথার মধ্যে কেটে দেয় চাকু দিয়ে। প্রায় 12-13টা সেলাই পরে আমার ছেলে এখন বর্তমান 10তলা সুপার স্পেশালিস্ট হসপিটালে ভর্তি আছেন, পুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমি চাইছি আপনাদের মাধ্যমে এই যাতে সমাজের যে কলঙ্ক কাজগুলো করছে এবং এই যে দুষ্কৃতি, এই যে সন্ত্রাসবাদ তৈরি করছে, ও এখানে নিজের বাড়িতে বিশৃঙ্খলা, আমার সমস্ত সম্পত্তি নিতে চায়, বাড়িঘর উচ্ছেদ করে আমার এখানে ভাগানোর চেষ্টা করে। তার জন্য আজকে এই চাকু মারলো, আর আমাকেও মারছে। এই যে এখানে আমার ফুলে গেছে, এই যে আমার বিবিকেও মারছে, এই যে আমার বিবিরও এখানে ফুলে গেছে। হ্যাঁ, আমার ছোট ছেলেকেও মারছে। হ্যাঁ, মারার পরে এবার ও কি করলো, আবার উল্টা নিজের বউকে কোথার থেকে ডেকে নিয়ে আসলো, বাড়িতে ছিল না, তার মা বাড়িতে ছিল না, তার মাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করলো। তারাই এসে উল্টা আমাকে মারলো। আমি ছিলাম না খানিকক্ষণের জন্য, পরে আসলাম, এসে দেখি যে দাঁড়াইলাম শুধু, তারপরে আমাকেও মারলো, আমার বউকেও মারলো। ওর অত্যাচারে আমার ছেলে বিএড কলেজে পড়ে, তার মানে যেটা হচ্ছে যে নেশা করলে পরে যাওয়া হয়, যাতে আমার ছেলে পড়াশোনা করতে না পারে। আমার যে ছেলে 10তলায় ভর্তি আছে, সে জলপাইগুড়ি নববাড়ি কোর্টে মুহুরির কাজ করে। আমার ও ভালো চোখে সেটা দেখতে চায় না, যাতে আমার ছেলে পড়াশোনাটা করতে না পারে। রাত্রির বেলা তারপরে বহু রাত অনেক ছেলে ফেলে নিয়ে এসে বাড়িতে মদ খাওয়া, নেশা করা। আপনার বাড়ি কি পাশাপাশি দুজনে? আমরা এক বাড়িতেই থাকি। ঠিক কোন জায়গাটায় বাড়ি আমাদের? আমাদের হচ্ছে বালাপাড়ায়, দক্ষিণ বালাপাড়ায়। এখন আজকে কি করলেন? আজকে আমরা কি করলাম, ওখানে ছেলেকে ভর্তি করে দিয়ে আজকে থানায় কি করলেন? হ্যাঁ, ওখান থেকে আসলাম থানায়। আর যারা আমাদেরকে মেরেছে, আবার আমার ছেলেকে মেরেছে, তাদের নামে থানায় একটা এফআইআর করলাম। কজনের নামে? 6 জনের নামে এফআইআর করলাম। কি চাইছেন এখন? আমরা চাইছি যে তাদের শাস্তি হোক, আর এরকম কোনো ঘটনা যেন আর পরবর্তীতে কারোর সাথে না ঘটে, আর ওদেরকে যেন অ্যারেস্ট করা হয়। আপনাদের মাধ্যমে আমার বিশেষ অনুরোধ। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সাইফুল মোহাম্মদ, বাড়ি হচ্ছে বালাপাড়া, পোস্ট হচ্ছে পাহাড়পুর। আপনার নামটা বলুন। আমার নাম জাহাঙ্গীর আলম, কোথায় বালাপাড়া। কি ঘটনা ঘটেছিল আপনার নামে? কেন এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমি ছিলামই না ওই ঘটনার মধ্যে, আমি ছিলামই না। কি ঘটনাটা আসলে কি? ঘটনাটা অ্যাকচুয়ালি কেচারটা লাগছে অন্য কারোর সাথে, অন্যের সাথে কেচারটা লাগছে। আর মানে অনেক দিন ধরে পাটি একটু তো ব্যাপারটা বিষয়টা আছে। তো আজকে আমি বাড়িতে ছিলাম না, আমি চলে আসছি কাজে। হঠাৎ আমার মাকে হেলমেট দিয়ে মারে এবং আমার মেয়েটাকেও মারে। পর্দা ঠেকাইতে গিয়ে পর্দাকে অ্যাটাক করে, মাথা পর্দা বাড়ি খেয়েছে। ঠিক আছে, উনার সাথে কোনো ক্যাচালই নেই। কে মারে এটা মারে শাহবান, সৈফুল, আর হচ্ছে তোর শাহবান, সৈফুল আর ইমরান। বাড়ি কোথায়? বালাপাড়া, পাশেই বাড়ি। কেন এই মারামারির ঘটনাটা কেন, কিভাবে? এই মারামারির ঘটনাটা হচ্ছে উনি ক্যাচাল করে অন্য জায়গায়, এই ইস্যুটা আমার ঘাড়ে ফেলায়। কে? শাহবান।
এবং ওনার বাবা সৈকুল, ইমরান, মেরি, ওনার সাথে কোনো রকম মুখ লাগালাগি এবং কোনো কেচাল নেই, কোনো কেচাল নেই। যা করেছে ষড়যন্ত্রণা করে এতটাই মিথ্যা কথা বলে, মানে ধারণা নেই, এতটা মিথ্যা কথা বলে। এবং আমার ঘর ভেঙে দিল, সীসা টিসা সব ভেঙে দিল আমার ঘরে, ঠিক আছে। সীসা মারতে গেল, হুম হুম করে ভেঙে দিয়ে হাত কেটে গেল, ঠিক আছে। তাহলে যেই অভিযোগ আনা হচ্ছে সেই বিষয়ে কি বলবেন? এই অভিযোগ এটা এরা যে কেসটা করছে টোটালি মিথ্যা, টোটালি মিথ্যা কেসটা, সব ষড়যন্ত্র। আপনারা কি এটা নিয়ে কোনো থানায় দ্বারস্থ হচ্ছেন বা কিছু? এখন করতে হবে, কি আমাদেরও কেস করতে হবে। মা যেরকম 10 তলায় অ্যাডমিশন আছে। কার মা? আমার মা। কি হয়েছে ওনার বয়স 60 বছর। হেলমেট দিয়ে শাহবান এবং ইমরান, সৈফুল মোহাম্মদ পুরা হেলমেট দিয়ে পিটায়। মূলত কি নিয়ে সমস্যাটা শুরু হয়েছে? এইটা সমস্যাটা উনার শুরু হয়েছে বাইরে। ঘটনাটা উনি তো পাউডার খেয়ে থাকে না, 24 ঘন্টা পাউডার, 24 ঘন্টায় খেয়ে থাকে, 24 ঘন্টায় নেশা, 24 ঘন্টায়। এর আগে ওর বাবাকে পিটাইছিল আর চাকু নিয়ে ঘুরে, 24 ঘন্টা চাকু নিয়ে ঘুরে। আজকে তো পুরা মানে আমার কাছে আম চাষে মাইরে দিব, আমি কোনো কথা বলি। কে বলে এটা? এটা শাহবান এবং 2 ছেলে আর বাপ এরকম চাকু নিয়ে আসে, নিজে নিজে হাত কেটে দিচ্ছে, নিজে নিজে মানে এতই নেশা করে নিজে নিজে হাত কেটে দিচ্ছে, এতটা পরিমাণে নেশা। বাংলাদেশের ইলিশকে পেছনে সরিয়েও শীতের সিজনে ভারতের কাঁচা ইলিশ বিক্রি হচ্ছে জলপাইগুড়ির বাজারে। ক্রেতা বিক্রেতা সবাই এই ধরনের ইলিশ পেয়ে খুশি প্রকাশ করেছেন। জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজারে কাঁচা কলকাতার আশেপাশে জায়গায় এখন থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি শুরু হয়েছে। দাম রেখেছেন 1400 থেকে 1500 টাকা। এই বিষয়ে এক ক্রেতা বলেন, বাংলাদেশের ইলিশ না খেলে আমরা মরে যাব না। ভারতের ইলিশ যথেষ্ট ভালো মানের বিক্রি শুরু হয়েছে জলপাইগুড়িতে, তাই এই ধরনের ইলিশ আমরা কম বেশি নিচ্ছি। তবে ইলিশ খাওয়া আমাদের বাধ্যতামূলক নয়, তাই বাংলাদেশের ইলিশ না খেয়েও আমরা থাকতে পারি। বিক্রেতারা বলেন, ইলিশ বিক্রি করছি। বর্তমানে পদ্মার ইলিশ একেবারে নিষিদ্ধ এখানে আসা। কলকাতার ডায়মন্ড হারবার সহ অন্যান্য জায়গা থেকে ইলিশ জলপাইগুড়ি শহরের প্রাচীন বাজারগুলোতে আসে, তাই সেই সমস্ত ইলিশ খেয়েই মনে তৃপ্তি মেটাচ্ছেন তারা। বাংলাদেশে ইলিশ মাছ সব কলকাতা দিয়ে কোথা দিয়ে আসতেছে আমরা বলতে পারতেছি না। এই কলকাতা দিয়ে সব মাছ আসতেছে। এটা কি মাছ? কোথাকার ইলিশ মাছ আসছে? কোথাকার কি করে বলা যাবে? কলকাতা দিয়েই আসতেছে। হ্যাঁ, বুঝলেন? মানে বাংলাদেশের তো নয়। বাংলাদেশ কি করে বলে বাবু? আমরা তো ততটা জানি না। কলকাতা দিয়ে মাছ আসতেছে, ওখান দিয়ে এখানে আসতেছে। স্বাদ কেমন? স্বাদ আছে, ভালো আছে, স্বাদ খারাপ না। এমন তো 12 মাস ইলিশ মাছ পাওয়া যাবে, আর চিন্তার কোনো ব্যাপার নাই। 12 মাস ইলিশ পাওয়া যাবে। বাংলাদেশে ইলিশ না পেলেও আপনারা অন্য জায়গা থেকে ইলিশ? হ্যাঁ, আসতেছে সব ওদিক দিয়ে, সব জায়গা দিয়ে আসতেছে। কলকাতাতে সব মেন স্টেশন আছে, ওইখান দিয়ে সব জায়গা ডিভাইড হয়ে। ওইখানকার ইলিশ না হলে আপনাদের কোনো পার্থক্য হবে না? আপনাদের আপনাদের কোনো অসুবিধা হবে না? ওখানকার নেওয়া ইলিশ তাহলে কোথা দিয়ে আসবে? সব তো স্টেশন আছে, মেন ব্রাঞ্চ আছে ওখানে, ওখান দিয়ে। ওইখানকার ইলিশ না আসলে আপনাদের কোনো কি অসুবিধা হবে ব্যবসার? ব্যবসা কি অসুবিধা? না পাইলে অন্য মাছ বেচবো আমরা, তাতে কোনো অসুবিধা হবে না। আর কি করা যাবে? কাস্টমাররা আর পাবে না আর কি মাছটা। কিছুটা হলে অসুবিধা না পাইলে, না যদি আমরা নেই তো কাস্টমার কি করে পাবে? বুঝলেন? এই ব্যবসা কিছুটা হলে অসুবিধা হবে। হ্যাঁ, কিছুটা অসুবিধা। আমার অসুবিধা কোনো এমনি কোনো ব্যাপার না আমাদের। এই মাছ না পাইলে ওই মাছ বেচবো, ওই মাছ না পাইলে এই মাছ বেচবো, এই ব্যাপার। অসুবিধা কোনো ব্যাপার না। কাস্টমার জন্য একটু ইলিশ মাছটা রাখতে হয়, যাতে ভালো মন্দ আমরা ভালো কিনি, এটাই চাই। ওরা ইলিশ তো এখন কিছুই নেই, এখন তো বাজার ফাঁকা। ওই 2-1টা দোকানে ইলিশ যা আছে সেটুকুই, তাছাড়া ইলিশ মাছ এরকম। বাংলাদেশে ইলিশ না আসলে আপনাদের কোনো পার্থক্য হবে? তফাৎ? না, কিসের পার্থক্য? আরও তো অন্যান্য অনেক মাছ আছে, রুই, কাতল, চিতল, পাবদা, চিংড়ি, এসব বিভিন্ন ধরনের মাছ আছে। ওই ইলিশ মাছ ওই তো সিজনাল মাছ, ওই বর্ষার সময় আসে, ওই সময়তেই মানুষ যা একটু খেয়ে থাকে, তাছাড়া তো আর সেরকম কিছু না। মানে অন্য জায়গার ইলিশ খেয়ে স্বাদ মেটাতে পারবেন আপনারা? হ্যাঁ, ইলিশ মাছ তো ধরেন যে বাংলাদেশেরই যে খেতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের নিজেদের ইন্ডিয়াতেও তো ইলিশ মাছ আছে, কোলাঘাট আছে, তারপরে আপনার আরও বিভিন্ন জায়গার আছে, ফারাক্কার আছে, বিভিন্ন জায়গায় মাছ আছে। সুতরাং এখন যদি ওই দেশ থেকে না আসে, আমাদের দেশের মাছ দিয়েই আমাদের লোককে খেতে হবে। ইলিশ মাছ না খেলে তো আর মানুষ মারা যাবে এরকম কোনো ব্যাপার নেই, যথেষ্ট। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জলপাইগুড়ি শহরে ক্রিসমাস কার্নিভাল অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন চার্চগুলিকে নিয়ে বর্ণাঢ্য এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার মধ্যে দিয়ে গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন। অনুষ্ঠানে সামিল হয়েছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, পুরপ্রধান পাপিয়া পাল, উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শহর ও শহরতলির 6টি গির্জার ফাদাররা ছিলেন কার্নিভালের শোভাযাত্রায়। জলপাইগুড়ি ফ্রেন্ডস ব্যাপটিস্ট চার্চ, চার্চ অফ গড, সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ, ক্রাইস্ট দ্য রিডিমার ক্যাথিড্রাল সহ আরো কয়েকটি গির্জা কার্নিভালে সামিল হয়েছিল। শহরের কচি কাচাদের আনন্দ দিতে অনেকেই সান্তা ক্লজ সেজেছিল কার্নিভালে। কদমতলা থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু করে ডিবিসি রোড, থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় হয়ে পুলিশ অফিসের পাশে গির্জায় সমাপ্ত হয়। সেখানে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবছর সব গির্জাকে রাজ্য সরকারের নির্দেশে ও ট্যুরিজম দপ্তরের উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে, জানান জেলা শাসক শামা পারভিন। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশায় আমাদের যতগুলো চার্চ আছে বড়গুলো, ওদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া হয় যখন লাইটিংয়ের জন্য। তো ওটা সবগুলো হয়ে এটা আফটার ক্রিসমাস একটা কার্নিভাল করতে হয়। তো আমরা আজকে টাউনের যতগুলো আমাদের বড় চার্চ আছে ওদের সঙ্গে আমরা আজকে একটা কার্নিভাল যাত্রা আমরা আজকে স্টার্ট করছি, টু শো আওয়ার গ্র্যাটিটিউড। এটা ক্রিসমাস চলে গেছে ওদের জন্য, প্লাস আমাদের আগামী বছরের জন্য, প্লাস গভর্নমেন্ট। শুরু হলো 34তম বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ এবং পরিবেশ শিক্ষণ শিবির 2024। প্রতি বছরের মতো গত 33 বছর ধরে এবছর 34তম জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের উদ্যোগে বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ ও পরিবেশ শিক্ষণ শিবির শুরু হলো। 25শে ডিসেম্বর থেকে আগামী 29শে ডিসেম্বর 2024 পর্যন্ত চলবে এই শিবির। 5 দিন ধরে চলা এই শিবিরে জলপাইগুড়ি জেলার বাইরে কলকাতা এবং জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা থেকে আনুমানিক 70 জন স্কুল ও কলেজ পড়ুয়ারা, ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা হাতে কলমে বিজ্ঞান, পরিবেশ ও প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু বিষয়ে পাঠদান করা হবে। প্রকৃতির মধ্যে প্রকৃতিকে চেনো জানো, মূলত এই স্লোগানকে সামনে রেখে এই শিবির। এই শিবিরটি অনুষ্ঠিত হবে কালিম্পং জেলার নোয়াম রেঞ্জের অধীনে পাথরছোড়া শিরুবাড়ি এলাকায়। শিবির উদ্বোধন করেন শ্রী শুভাশিস ঘোষ, জয়েন্ট সেক্রেটারি ও মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি উত্তরকন্যা, শ্রী অরুণ কুমার মুখার্জি, কনজারভেটর অফ ফরেস্ট, বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, শ্রী চিত্রক ভট্টাচার্য, কালিম্পং বন বিভাগ সহ আরো অনেকে। আজকে আমাদের জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের 34তম বছরে আমরা বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ এবং পরিবেশ শিক্ষণ শিবিরে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে আমাদের জলপাইগুড়ি জেলা তথা গোটা পশ্চিমবঙ্গের কলকাতা এবং অন্যান্য জেলা থেকেও মোটামুটি প্রায় 50-এর উপরে ছাত্রছাত্রীরা আসছে এবং তারা অংশগ্রহণ করছে। এবারের একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বেশ কিছু কলেজের ছাত্রছাত্রীদেরকেও আমরা সুযোগ দিচ্ছি, এতদিন আমরা দিইনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মূল ভাবনাই হচ্ছে প্রকৃতির মধ্যে প্রকৃতিকে চেনো জানো। এই ভাবনাটাকে আমরা সামনে রেখে, এটাই আমাদের অ্যাকচুয়ালি আজকের যে মটো বলতে পারেন, সেটাকে সামনে রেখে আমরা ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছি। এবং আমরা খুব আশাবাদী আজকের যে বর্তমানে যে অবস্থা, পরিবেশের যে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেইটাকে আমরা আগামী দিনে এই ছোট ছোট ক্ষুদে ভাই বোনেরা যারা আছে, যারা আমাদের ক্যাম্পার, এই আগামী 5 দিন তারা বিভিন্ন রকমের প্রকৃতির বিভিন্ন বিষয়ে পাঠ নেবে এবং তারা প্রকৃতির মধ্যে নিজেদেরকে আত্মস্থ করবে। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই সমস্ত ছোট ছোট ভাই বোনেরা প্রকৃতির জন্য নিজেদেরকে নিবেদিত করতে পারবে। এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের এই প্রকৃতি পর্যবেক্ষণ পাঠ শিবির। বিশিষ্টজনদের ফ্ল্যাগ হোস্টিং এর মধ্যে দিয়ে এবার ন্যাসের 24তম প্রকৃতি পাঠ শুরু হলো কালিম্পং জেলার মাকুমে। ওদলাবাড়ির নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির উদ্যোগে 150 জন ছাত্রছাত্রীদের নিয়ে 6 দিনের প্রকৃতি পাঠ শিবির শুরু হলো কালিম্পং জেলার মাকুমে। বৃহস্পতিবার মালবকের ওদলাবাড়ি বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাস থেকে এই শিবিরের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, সমাজসেবক তমাল ঘোষ, চা বাগান ম্যানেজার ওদলাবাড়ি অঞ্চলের সভাপতি সুকান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এদিন প্রধান অতিথিরা সবুজ পতাকা দেখিয়ে এই শিবিরের যাত্রাপথের সূচনা করেন। প্রকৃতির কোলে শিক্ষার্থীদের নদী পারাপার, পর্বতার
পর্বতারোহণ, গাছ ও সাপ শনাক্তকরণ সহ নানা ধরনের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। অন্যদিকে পদ্মশ্রী করিমুল হক বলেন, প্রতি বছর নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির পক্ষ থেকে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ। এই ধরনের প্রকৃতি পাঠ শিবিরের মাধ্যমে একদিকে যেমন শিশুরা শৃঙ্খলাবোধ শিখবে, অন্যদিকে ছাত্রছাত্রীরা প্রকৃতিকে কাছের থেকে জানতে পারবে। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক বিশ্বজিৎ নন্দী বলেন, কালিম্পং জেলার মাকুমে আজ থেকে প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে। মোট 150 জন ক্যাম্পাসকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। সংগঠনের আরেক সদস্য বলেন, এটা আমাদের 24তম ক্যাম্প। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হবে। এদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েরাও রয়েছে। এই ক্যাম্পে অংশগ্রহণকারী কলেজ ছাত্রছাত্রীদের বক্তব্য, এইসব শিবিরে যোগদান করে অনেক কিছু আমরা শিখতে পারি, পাশাপাশি পড়াশোনার কাজেও লাগে। আমরা ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি দীর্ঘ 23 বছর যাবৎ এই এলাকার মানুষ এর সাহায্য নিয়ে এবং বিভিন্ন স্কুলের কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা 23তম ক্যাম্প কমপ্লিট করেছি। এবার আমরা 24তম ক্যাম্পের জন্য আমরা এখনই রওনা দিচ্ছি। ক্যাম্পে আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা হবে। 23 তারিখে অলরেডি আমাদের 23 তারিখে অ্যাডভান্স ক্যাম্প চলে গিয়ে ক্যাম্প ট্যাম্প সাজিয়েছে, টয়লেট, বাথরুম, কিচেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এই এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা ফ্ল্যাগ অফ করে আমরা এখান থেকে শুরু করব। এবার আমাদের ক্যাম্প হচ্ছে কালিম্পং জেলার মাকুম বলে 2 পাহাড়ের মাঝখানে নদীর উপরে পাশে একটা বেড আছে, সেই বেডে হচ্ছে। আমাদের চলবে হচ্ছে এই আজকে থেকে, অর্থাৎ 26 তারিখ থেকে 31 তারিখের বেলা 2টো পর্যন্ত। 123 জন। মুরলীগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, শিলিগুড়ি, কোচবিহার। পাহাড়ে চড়া, কীভাবে পাহাড়ে চড়বে, কীভাবে পাহাড় থেকে নিচে নামবে, নদী ক্রস করবে কিভাবে, এগুলো সব টেকনিক্যাল ভাষা রয়েছে এবং আমাদের ট্রেনাররা রয়েছে, তারা এই সমস্ত কিছু করায়। এবং আমরা চাই প্রকৃতির কোলে মোবাইল ছাড়া, মা বাবা ছাড়া, টিভি সমস্ত কিছু ছাড়া প্রকৃতির কোলে সুন্দরভাবে 7 দিন কাটিয়ে তারা এসে কিছুটা অন্তত সমাজকে বার্তা দিতে পারে যে মানুষ মোবাইল এবং টিভি ছেড়েও বেশ কিছুদিন থাকতে পারে, এই বার্তা দিতে চাই। এবং আগামী প্রজন্মের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই যে প্রকৃতি রক্ষা করলেই সমাজ রক্ষা হবে। সমাজ রক্ষা যদি করতে হয় এই প্রজন্মের দায়িত্ব হবে। এই দায়িত্বটা আমরা নিজেরা স্বেচ্ছায় গ্রহণ করেছি। খুব ভালো, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আসছে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক বাচ্চারা আসছে। ন্যাচারাল ক্যাম্প এদের যে হয় ন্যাসের তরফ থেকে ওদলাবাড়িতে কালিম্পং মাকুম জায়গা বলে একটা আছে, 6 দিনের এদের ক্যাম্প। বাচ্চাদের প্রাকৃতিক জিনিস সেখানে দেখানো হবে। বিভিন্ন রকম গাছপালা, পক্ষী পায়াল, বিভিন্ন রকম পশু পাখি হয়তো ওদের চোখের সামনে যদি পড়ে তাদের চিহ্নিত করে দিবে। এবং খুব খুশি, গর্বিত এটার জন্য যে কিছু ছেলে মেয়ে আছে যারা এসব জায়গা আদৌ দেখেনি। আমাদের ডুয়ার্স এরিয়ায় এমন এমন কিছু জিনিস আছে, সেটা ন্যাসের তরফ থেকে এনারা বিভিন্ন জায়গা, বিভিন্ন স্কুল থেকে এর আগেও আমি আসছিলাম, নেপাল থেকেও আসছিলো, বাংলাদেশ থেকেও আসছিলো বেশ কিছু স্টুডেন্ট। হয়তো এবার বাংলাদেশ থেকে হয়তো আসতে পারবে না, যাক, কিন্তু এখানকারই যারা আছে লোকাল বা অন্য অন্য জায়গা থেকে ছাত্রদের নিয়ে গিয়ে এইসব প্রশিক্ষণ, এইসব জিনিস দেখানো, এটা খুব খুব ভালো, ভীষণ খুশি। তো বাচ্চাগুলো এইসব জায়গা চিনতে পারবে এবং আনন্দ উপভোগ করতে পারবে। আমি ময়নাগুড়ি কলেজ থেকে এসেছি। না, আমি এর আগেও এসেছি, 2022 সালে এসেছি, 2023 সালেও আসছি, প্রত্যেক বছর আসি, ভালো লাগে, খুব ভালো। এবার হচ্ছে বাগড়াগড় থেকে এগিয়ে যাই মাকুম বস্তি। এখানে আমাদের নানা ধরনের অ্যাক্টিভিটি শেখানো হয়, যেখানে আমরা 8 বছর থেকে মোটামুটি যতদূর পর্যন্ত বয়স আছে সমস্ত লোকেরা যেতে পারে। এখানে এসে আমাদের নানা রকমের অ্যাক্টিভিটি করানো হয়, যেমন রিভার ক্রসিং, মাউন্টিং, বা সমাজে কীভাবে চলাফেরা, কীভাবে চলতে হয়, বড়দের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, নানা রকমের বন্যপ্রাণী সংরক্ষণ, কীভাবে আমরা সংরক্ষণ করব বা রিজার্ভ করব, এইসব ধরনের জিনিসপত্র বা অ্যাক্টিভিটি আমাদের করানো হয়। অবশ্যই আমরা
আর এখানে গিয়ে বা এই ক্যাম্পে আমরা উপস্থিত থাকতে পেরে অনেক খুশি বা আমরা অনেক আনন্দিত পাই। 5 দিন 6 দিনের ক্যাম্প হয়ে থাকে, যেখানে আমরা নানা ধরনের অ্যাক্টিভিটি করি, যার কারণে খুব আনন্দিত হয় আমাদের। হ্যাঁ, সকল বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখা হয়। এর আগেও যারা এসেছিল সকলেই এসছে, সকলের ভালো লেগেছে। অবশ্যই অনেক নানা ধরনের ডিসিপ্লিন শিখতে পারি আমরা। সমাজে সাধারণভাবে যেরকমভাবে চলাফেরা হয় তার থেকে একটু পরিবেশটা একটু আলাদা, যেটা আমরা দেখতে পারি এখানে। যেমন নানা ধরনের কিছু শিখতে পারি। 8টি সুপার ডিভিশন টিম নিয়ে অনুষ্ঠিত হলো টি20 ক্রিকেট টুর্নামেন্ট। জলপাইগুড়ি হরিজন বস্তি চেতনা ক্লাবের আয়োজনে এই টি20 ক্রিকেট টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল, প্রাক্তন সচিব কুমার দত্ত, এছাড়াও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। আজ উদ্বোধনী খেলা মোহিতনগর ও টাউন ক্লাবের মধ্যে হয়। এই টুর্নামেন্টে আজ থেকে শুরু হয়ে 29শে ডিসেম্বর পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর মূল খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কদের ফেলিসিটেট করা হয়। পুরো খেলাটি পরিচালনা করেছেন সানি রাউত ও রামনাথ রাউত। এটা আমাদের জলপাইগুড়ির 8টা টিম সুপার ডিভিশন যারা পার্টিসিপেট করে, এই 8টা সুপার ডিভিশন টিমকে নিয়ে খেলা আমাদের। এটা আমাদের সেকেন্ড ইয়ার। এবছর টাউন ক্লাব মাঠে করতেছি। 26 থেকে শুরু হলো আর 29 তারিখে ফাইনাল। কারা কারা কোন জায়গা থেকে এসেছে? আমাদের সব লোকালি টিম আছে, কিন্তু প্রত্যেকটা টিমে 3টা বিদেশি প্লেয়ার, মানে যারা নন রেজিস্টার্ড। তো সেটা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে হোক। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি, কলকাতা থেকে প্লেয়ারগুলো আসছে। আশা করি আগামী খেলাগুলোতেও আরও অনেক প্লেয়ার আসবে। সবাই জলপাইগুড়িবাসীকে এটাই বলবো যে আসেন, একটু খেলাটা উপভোগ করেন। কার কার খেলা চলছে আজকে ইনঅগারাল ম্যাচ হলো মোহিতনগর ক্লাব ভার্সেস টাউন ক্লাব। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরের, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষে পদার্পণ উদযাপনে মিছিল বামেদের। আজ অর্থাৎ 26শে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করল। সেই নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে একটি মিছিল সংগঠিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদের তরফে। মূলত এই শতবর্ষকে ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, তারই অঙ্গ হিসেবে এই মিছিল বলে জানা যায়। এদিন এই মিছিল শিলিগুড়ি শহরের বিভিন্ন রাজপথ অতিক্রম করে এবং এই মিছিলে প্রায় শয়ে মানুষ অংশগ্রহণ করেন। এদিন হাতে বেলুন এবং সিপিআই এর পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন দলীয় কর্মী থেকে শুরু করে সমর্থকেরা। আমাদের কর্মসূচি আমরা আজকে শতবর্ষে পদার্পণ করছি, সে উপলক্ষে আমরা আজকে এই মিছিল করব। এই মিছিল এখান থেকে আমরা মিছিল শুরু করছি। আমরা হিলকাট রোড সেবক মোড় হয়ে আমরা মিছিল এনে শেষ করব হাসমি চকে। সেখানে আমরা একটা ছোট পথসভার মতো করব এবং আমাদের সেখানে একটা অনুষ্ঠান করব। আমরা মনে করছি যে আজকে আমাদের পার্টি একটা গৌরবের দিন, তাই এই গৌরবের দিনটাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আজকে আমাদের প্রায় 300-র মতো আমাদের কমরেডরা উপস্থিত আছেন। খালি শিলিগুড়ি শহরে, আমরা শিলিগুড়ি শহরে আমাদের এই হ্যাঁ, আমরা এর পরবর্তীকালে আমরা 1 বছর যাবৎ এটা করব। 1 বছর যাবৎ আমরা নানা রকম সেমিনার, সিম্পোজিয়াম এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 100 বছরটাকে আমরা পালন করব। এটা আমরা লাগাতার চলতে থাকবে 1 বছর। আগামী বছর 25 ডিসেম্বর যে আবার নতুন আমাদের সম্মেলন হবে, পার্টি সম্মেলন। আমরা এবারও 25 ডিসেম্বর থেকেই সম্মেলন শুরু করব। 28 ডিসেম্বর যেমন আগের বার হয়েছিল 100 বছর আগে, সেভাবে করে সেখান থেকে আমরা সমাপ্তি ঘোষণা করব। আমাদের পার্টির 100 বছর আমরা পালন করব। আমার নাম অনিমেষ ব্যানার্জি, সেক্রেটারি সিপিআই দার্জিলিং জেলা কমিটি। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জেলা শাসক সমা পারভিনের উপস্থিতিতে জেলার গ্রাম পঞ্চায়েতগুলির বিভিন্ন কাজকর্মের সার্বিক পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো। বিভিন্ন প্রকল্পের কাজে পিছিয়ে থাকা জিপিগুলিকে ঠিকমতো কাজ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করলেন জেলা শাসক। ক্রিসমাস উপলক্ষে জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকার চার্চগুলিকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। সমস্ত গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন এদিন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।